আবার একটা চাঞ্চল্যকর খবর নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই সন্দীপ ঘোষ ইন্টারের গার্লফ্রেন্ডদের কীভাবে সুযোগ সুবিধা দিত তার একটা ভাইরাল অডিও ক্লিপ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। শুধু তাই নয়, এই যে পলিগ্রাফ টেস্ট হয়েছে সেখানে কিন্তু 4 জনের নাম উঠে এসছে সিবিআই এর হাতে। সেই 4 জন কারা কারা সেটাও তোমাদের বলবো। এবং এই যে সেমিনার রুমে এত মানুষের ভিড়, তার মাঝখানে যেই ফটোগ্রাফারটা ছিল সেই ফটোগ্রাফারটি কে সেটাও তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। কেউ স্কিপ করে দেখো না, তাহলে অনেক তথ্য তোমরা পাবে না বুঝতে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই তিলোত্তমার মৃত্যু রহস্য না যত দিন যাচ্ছে তত মনে আরও বাড়ছে, আরও নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে। আজকে এই তিলোত্তমার বাড়ির লোক অর্থাৎ তার মা বাবা কিন্তু বারংবার বলে এসছে যে তার মেয়েকে যেভাবে দেখানো হয়েছে সেটা পুরোপুরি সাজানো গোছানো। তার মেয়ের সেখানে কিছুই হয়নি, তার মেয়ের অন্য জায়গায় হয়েছে, যেটা আমিও বলে এসেছি, আর সেটাই আজকে প্রমাণিত হলো। এবার কেন এই কথাটা বলছি, কথাগুলো শোনো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। আজকে যদি সেমিনার রুমেই তার মেয়ের একদম তার মেয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করতো, তাহলে কিন্তু তার মেয়ের মৃত্যুর পর যে ফোনটা গেছে, যেই কি বলবো, যেই হসপিটালে থাকা কর্মরত যে মহিলাটি তার মা বাবাকে ফোন করেছে যে দ্বিতীয় কলটা, সেখানে কিন্তু সে বলতো না যে আপনারা তাড়াতাড়ি আসুন, আমরা সবাই ইমার্জেন্সিতে আছি, আপনার মেয়েও ইমার্জেন্সিতে আছে, আপনারা সেখানেই আসুন। আজকে 9-1 নম্বর হচ্ছে তার মেয়ের সেমিনার রুমেই তার মেয়ের কিছু একটা হয়েছে, তার মেয়ে সেখানেই এই যে একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানেই হয়েছে। আর নয়তো তার মেয়ের মানে সেখানে হওয়ার পর তার মেয়ের শেষ নিঃশ্বাস তখনও পর্যন্ত ছাড়েনি, তাকে তারপরে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে এবং ইমার্জেন্সিতে নিয়ে আসার পরই তিলোত্তমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর নয়তো তার মেয়েকে ইমার্জেন্সিতেই কিছু করা হয়েছে এবং সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই দুটোই হতে পারে, এই দুটো জিনিস হতে পারে। কারণ কেন বলছি কথাটা, কারণ তোমরা সবাই জানো যে ময়নাতদন্ত হয়েছিল কটা, 3টে থেকে 6টার মধ্যে, কিন্তু ডেথ সার্টিফিকেটে সেখানে টাইমিং দেওয়া আছে 12:44, যেটা শ্মশানের ভোলানাথ পাত্র সেই ডেথ সার্টিফিকেটের টাইমিংটা দেখেই কিন্তু মানে এই ঘাট সার্টিফিকেটটা উনি বানান। ডেথ সার্টিফিকেট তারিখ দেখেই কিন্তু ঘাট সার্টিফিকেট বানানো হয়। আজকে একটা কেউ যদি সুইসাইড করে বা কারোর যদি এইভাবে মৃত্যু হয়, তাহলে কিন্তু তার মৃত্যুর সময়টা কিন্তু কেউ জানতে পারে না। এইভাবে মৃত্যু হলে স্পটে যারা থাকে অর্থাৎ যার সাথে হচ্ছে এবং যে করছে তারাই দুজন, মানে যে যার সাথে হচ্ছে সে তো শেষ, বা যে করছে সেই বুঝতে পারবে যে তার সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তাহলে টাইমিংটা বোঝা যাবে। বাট কিন্তু এখানে কিন্তু টাইমিং মেনশন রয়েছে 12:44। যদি সে এই ধরনের জিনিসে সেই মেয়েটা অর্থাৎ তিলোত্তমা যদি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে এবং তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং সেখানে যদি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে কিন্তু টাইমিংটা পাওয়া সম্ভব। এখানে একটা বড় জলঘোলা হচ্ছে। আজকে তিলোত্তমার মা একটা জিনিস বলছেন যে আমাদের তখন মাথা ঠিক ছিল না, যদি এই সব ঘটনা হবে জানলে আমরা তখন কি করতাম, এই মানে কিছু নিউজ রিপোর্টারদের নিয়ে আমরা বা নিউজ সাংবাদিকদের নিয়ে আসতাম এবং আমরা ভিতরে ঢুকতাম, যেখানে এটা আমরা করতে পারিনি। সে সময় আমাদের মাথায় এগুলো নেই, আমাদের হাতে ফোনই ছিল না। তার জন্য অনেক কিছু আমরা, যেরকম লাল জামা পরা ছেলেটি একটা সন্দেহজনক ছিল, তার কিছু আমরা রাখতে পারিনি। এছাড়াও আরও আদার্স অনেক কিছু আমাদের কাছে নেই, রাখতে পারিনি। স্বাভাবিক, একটা মা বাবা কিন্তু তখন এসব ভাববে না। এবার আসি ফটোগ্রাফারের কথা। আজকে সেমিনার রুমে এত যে লোক ঘিচঘিচ করছে, তার মাঝখান থেকে কিন্তু এই ফটোগ্রাফারের মানে ছায়াটা কিন্তু পাওয়া গেছে, যেখানে আমাদের এই ইন্দিরা মুখার্জি যিনি বলেছেন যে এই যে মৃতের চারপাশে 11 ফুটের মধ্যে, হ্যাঁ মানে 41 ফুটের মধ্যে কেউ ছিল না, 11 ফুটের মধ্যে তারা ছিল। তাহলে এই যে এবং উনি এটাও বলেছেন যে এরকম মৃত্যুর পর হ্যাঁ ওরকম স্পটে একজন ফটোগ্রাফারের দরকার হয়। তাহলে ফটোগ্রাফার যদি সেখানে থাকে তাহলে তো তার চারপাশে পুলিশই শুধু থাকবে, তাহলে বহিরাগতরা কেন থাকবে? কারণ তারা তো সে 41 ফুটের মধ্যেই ছিল না, কারণ পুরোটা সিল করা ছিল। কিন্তু সেখান থেকেই তো আমরা এই ফটোটা পেলাম না, এই ভিডিও ফুটেজটা আমরা পেলাম। তাহলে উনি কি বলতে চাইছেন?
উনি নিজেই বলে দিচ্ছেন যে উনি কত বড় মিথ্যে কথা বলছেন, যেটা বারংবার এই মিতের পরিবারও বলছে যে এই ইন্দিরা মুখার্জি যেগুলো বলছেন সব কটা মিথ্যে কথা। আপনার কথা না যুক্তি আছে না কোনো কিছু আছে। শুধু তাই নয়, সেই ফটোগুলো যদি তোলা হয়, কারণ যে স্পটে মারা গেছে সেই স্পটে নিশ্চয়ই মেজর ফটো, সে মৃতর ফটো, অনেক জায়গার ফটো তুলতে হয়। সেই ফটোগুলো কি করে তুলবে, যেই রুমে এত ভিড়? আর দ্বিতীয়ত করে সেই ফটোগুলো তুললো, ফটোগুলো কোথায়? ফটোগুলো তো হাফিস গায়েব। কি করে হয় এগুলো, কি করে হয়? এবার বলি, এই পলিগ্রাফ টেস্টে 4 জনের নাম উঠে এসেছে। এই 4 জন কারা কারা? যখন নাকি তোমরা সবাই জানো যে আজকে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে তিলোত্তমা আমাদের মাঝে নেই। তো এই 2 সপ্তাহর ঊর্ধ্বে হয়ে যাওয়ার পরও শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষকে প্রতিনিয়ত সিবিআইরা একবার তলব করছে, আবার তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আবার তলব করছে, আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই আসা যাওয়াটা হয়েই আছে। আজকে সিবিআই এই সন্দীপ ঘোষকে যখন প্রশ্ন করে যে তুমি কি বলেছিলে যে এই মিতের বাড়ির লোকদের খবর দিতে, বা এই যে তিলোত্তমা মারা গেছে সেই খবরটা দিতে, বা তিলোত্তমা সুইসাইড করেছে সেই খবরটা দিতে, সেখানে কিন্তু সন্দীপ ভালোভাবেই জানায়, সন্দীপ ঘোষ, যে না, আমি মিতের পরিবারকে জানাতে বলিনি যে এই তিলোত্তমা আর নেই, বা এটাও জানাতে বলিনি যে তিলোত্তমা সুইসাইড করেছে। এই দুটো কথা কিন্তু জানাতে বলেননি। এবার বলবো, উনি এটাও বলেছেন যে ওনাকে নাকি সকাল 10টায় ফোন করা হয়েছে এবং তখন উনি বাথরুমে ছিলেন। বাথরুম থেকে বেরিয়ে উনি সুমিত রায় তপাদারকে উনি ফোন করেন এবং সমস্ত বিষয় জানতে পারেন। তারপরে উনি যখন বাইরে বেরিয়ে গাড়িতে ছিলেন তখন টালা থানার ওসিকে ফোন করেন, তারপরে ফোন করেন আরজি সুপারকে, তারপরে ফোন করেন কল্যাণ সমিতির চেয়ারম্যানকে, তারপর ফোন করেন চেস্ট মেডিসিনের প্রধানকে। এই 4 জন মানুষকে উনি ফোন করেন। তারপরে সকাল 11টার সময় উনি সাড়ে 11টার সময় উনি হসপিটালে এসে পৌঁছান। ওনার মতে এই 4 জনকে উনি ফোন করেন এবং উনি যেই কথাগুলো আজকে বলেছেন সিবিআইকে, সেই কথাগুলো হচ্ছে এই। এবার সব থেকে বড় একটা মানে কি বলবো তথ্য তোমাদের দিই, যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই যে এন্টারের যে এন্টাররা কী করতো, প্রথম বর্ষে এন্টাররা কী করতো, তার গার্লফ্রেন্ডে নিয়ে আসতো এবং এই সন্দীপ ঘোষকে বলতো যে এদেরকে অনার্স পাইতে বা এদেরকে পাশ করে দিতে। তখন এই সন্দীপ ঘোষ কী করতো, তাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে পাশ করে দিত। চলো, তোমরা আমার থেকে শোনা থেকে ভালো আমার মনে হয় এই যে ভাইরাল অডিও ক্লিপটা রয়েছে সেটা শুনলে তোমাদের কাছে আরও এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কতটা মানে ষড়যন্ত্র চলতো এই আর্যকলের মধ্যে, কতটা মানে একটা মানুষের কাছ থেকে, একটা নিরীহ মানুষের কাছ থেকে কীভাবে টাকা নিত। সাপ্লিমেন্ট পাওয়ার পর তাদের কাছ থেকে গিয়ে টাকা নিত এবং সাপ্লিমেন্ট ইচ্ছা করিয়ে দেওয়া হতো। চলো সেই ভয়েস অডিও ক্লিপটা তোমাদেরকে শোনাই, তো শুনে নাও। যা আরজি করে গেছিলাম এবং জিবি মিটিংটায় ছিলাম, যা দেখলাম তারপরে খুব একটা মানে এমনিতেই লস্ট ফেথ ইন হিউম্যানিটি হয়েছে, ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে, কিন্তু তারপরে আরজি করে আর কি যা হলো, তারপরে আর মনে হয় না যে মানে আর সত্যি কোনোদিন কোনো ফেথ জন্মাবে বলে। আরজি করের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে, ওই আর কি কি বলবো, তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি, পাড়ায় মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে, যেগুলোকে দেখলে একদম নেওয়া যায় না, এরকম 50টা নেতার নাম মনে দিলেও এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না। যেমন আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। তো কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা, একদম 10 লাখ।
এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনটার কথা ভাব, সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে, পাস করে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, সেই ইমোশনাল একটা জায়গা। সেখানে 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। ঠিক আছে, সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে নিল। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক, মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার কোন ডিপার্টমেন্টে, সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক। সন্দীপ ঘোষের ক্লোজ ছেলে, তার গার্লফ্রেন্ড আগেই ডিপার্টমেন্টে গিয়ে বলা আছে, স্যার আমার গার্লফ্রেন্ড দুটো অনার্স লাগবে মেডিসিন আর গাইনিতে। রেজাল্ট বেরোলো 2টো অনার্স। এবার এই পাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে, আজকে মিটিংয়ে যখন কন্টিনিউয়াসলি এরকম একটা আসছিল, যখন একটা ন্যারেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে, শাস্তি, হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি, সিকিউরিটি ইত্যাদি, একটা তো আসছে যে অথরিটি কেন চুপ, অথরিটি কেন নেবে না, এইটা নিয়ে সবাই ইউনানিমাস, সব কলেজে সব রিপ্রেজেন্টেটিভ প্রায় 150 জন। আরজি করের ইন্টার্ন যারা সো কল তাদের প্রতিবাদ, না এইরকম একটা ন্যারেটিভে আমরা নেই, কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে সেইখানে একটা বিভৎস তুলকালাম কাণ্ড। লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো, সেম দেওয়া হলো, কিন্তু প্রত্যেকে একটা কথাই খালি সবাই স্টিক করে দিল যে এমএসবিপি প্রিন্সিপালের রেজিগনেশন, বা অ্যাটলিস্ট রেজিগনেশন না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে বা একটা স্টেটমেন্ট দিতেই হবে। এটাতে ওরা কিছুতেই মানবে না, অথরিটি আসবে না, বাকি সব ঠিক আছে, সন্দীপ ঘোষকে কোনো রকম ভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না। এবং টু দ্যাট এক্সটেন্ট যে চোখ রাঙানি এবং পিজিটিটা আছে, মানে আরজিকরের পিজিটিরা যারা একদম টোটালি, তাদের সাথে আমরা বাইরে গিয়ে আরজিকরের পিজিটিদের সাথে কথা হচ্ছে, ভাই কি ব্যাপারটা বল, ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রোটেস্ট করতে পারবো না, পুরো ইউজি মাস, পুরো ইন্টার্ন, মানে পুরো না হলেও একটা বিশাল সংখ্যক তারা করতে দেবে না। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেন্স্টে বেশি কথা বললে বাঁচা মরাটার উপর ব্যাপার হয়ে যাবে, মরেও যেতে পারি। পাস ফেল অনেক পরের ব্যাপার, এমডি পাস করলাম না, এমএস পাস করলাম না, সেটা অনেক পরের ব্যাপার। এই হচ্ছে আরজি করের পরিস্থিতি, এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপহিভেল হয়নি ফ্রম দ্য এপিসেন্টার ইটসেলফ। আরজি কর আজকে যা দেখিয়েছে, এবং শুধু তাই না, ওই থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্ন গুলো, এই পাচাটা চটি চাটা ইন্টার্ন মালগুলো, এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে অন্য সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্ট হতে দিচ্ছে না, আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে, তারা কেউ হতে দিচ্ছে না, এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে, এবং প্রায় 100 পুলিশ ডেকে এনেছিল, হু ওয়ার টেলিং আস যে আপনারা শান্তভাবে বেরিয়ে যান, অ্যালাউ করে দেবো, এরা প্রিন্সিপালের লোক, এরা নালে কিন্তু আমাদেরকে করতে হবে, মানে কোন জায়গায় চলে গেছে ব্যাপারটা। তো তোমরা শুনলে কত বড় চক্রান্ত চালাতো এই সন্দীপ ঘোষ এই হসপিটালের মধ্যে, ভাবা যায়? আজকে আমরা সবার মুখে একটাই প্রশ্ন, এত কিছু যখন নাকি প্রমাণ সাপেক্ষ উঠে আসছে, এই যে অডিও ক্লিপগুলো উঠে আসছে, এগুলো দেখে কেন সিবিআই এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো না? কেন, কিসের জন্য? এত কিছু তো বেরিয়ে আসছে, কারণ আমরা একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে, তাই না? জানি সিবিআইয়ের কাজ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ গাছের গোড়াটাই তো কেটে দেওয়া হয়েছে। গাছের গোড়াটা যখন কেটে দেওয়া হয়, গাছটাকে কি আর বাঁচানো যায়? সেরকমই তিলোত্তমার মৃত্যুটাকে তাদের গোড়া থেকে তারা উপড়ে দিয়েছে। ঠান্ডা মাথায় কোথায় কি ভাঙতে হবে, কোথায় কি করতে হবে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সুন্দর করে তারা করেছে। পুরো প্ল্যানিং করে, প্লটিং করে করেছে। একটা মেয়ে একটা হসপিটালে, এত বড় হসপিটালের এতটা মানে ওয়েটি হয়ে গেল যে সেই মেয়েটাকে দুনিয়া থেকেই সরিয়ে দিতে হলো এইভাবে। কিন্তু আমাদের সিবিআইয়ের ওপর এখনও আস্থা আছে,
যে আস্থাটা মানে আমাদের সত্যি কথা, তারা তো মা বাবা, তারা এখন হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এটা, কেন এই সন্দীপ ঘোষকে ধরা হচ্ছে না। কিন্তু আমরা যদি নিরাশ হয়ে পড়ি না, তাহলে তাদেরকে কে সামলাবে, তাই না? আমরা যে যেরকম পারি, যেখান থেকে পারি আমরা প্রতিবাদ করেছি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে আমি প্রোটেস্ট করব আমার স্বরের মাধ্যমে, আমার গলার মাধ্যমে, আমার প্রতিবাদের সুরের মাধ্যমে, তাই নয় কি? তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা আশা রাখতেই পারি, দেখি কত দূর যায় এবং আরও কি কি তথ্য বেরিয়ে আসে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সত্যের জয় তো হবেই, কারণ অনেক জ্বলেছে আগুন, আর না, অনেক অনেক মুখ স্তব্ধ ছিলাম, আর না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।